Binglish, let's crack it together. So hello guys, welcome back to Binglish again. তো আমরা জানি যে আমরা ইডিয়ম ফ্রেজ নিয়ে আলোচনা করছি এবং আমাদের টার্গেট হচ্ছে 300টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়ম ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব ফ্রম আওয়ার এক্সাম পার্সপেক্টিভ। তো সেই 300টা ইডিয়ম ফ্রেজের টার্গেটের আজকে আমাদের 6 নম্বর ক্লাস এবং আমরা প্রত্যেকটা ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। তো আজকেও আমরা সেম মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ফ্রম আমার এক্সাম পার্সপেক্টিভে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেরকমই 20টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। তো and these examples are going to be very much interesting with lot more stories, lot more interesting stories. তো প্রত্যেকটা এক্সাম্পল চেষ্টা করবো খুবই মজাদার গল্প দিয়ে সাজানোর বা বলার বা এক্সপ্লেন করার। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত একবার দেখো, এই 20টা এক্সাম্পল তোমাদেরকে দ্বিতীয়বার রিভাইজ দেওয়ার বা দ্বিতীয়বার দেখার কোনো প্রয়োজন হবে না। জাস্ট স্টোরিটা বা স্টোরির সাথে রিলেশনটা মনে থাকলেই তোমাদের একবার শুনলেই ব্যাপারটা বা মিনিংটা মনে পড়ে যাবে। যে চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা কি আছে দেখে নাও। বলছে পোর্স কোল্ড ওয়াটার। দেখো পোর্স কোল্ড ওয়াটার মানে পোর্স মানে হচ্ছে ঢালা, আর কোল্ড ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা জল। মনে করো তোমরা সমস্ত পরিবারের মেম্বাররা, সমস্ত পরিবারের সদস্যরা মিলে একটা প্ল্যানিং করছো যে কোথাও বেড়াতে যাবে। তো প্ল্যানিংটা একদম কনফার্ম হয়ে গেছে, মানে প্ল্যানিংটা পুরো গরম আছে, ঠিক আছে। তো হঠাৎ করে তোমাদের ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি বা মানে তোমাদের মনে করো বড় কেউ, মানে তোমাদের ঠাকুরদা, তো সেই ঠাকুরদা হঠাৎ করে আসলো, এসে বললো যে না এখন বাইরের পরিস্থিতি খুব খারাপ, এই পরিস্থিতিতে কোথাও বেড়াতে যাওয়া হবে না। মানে পুরো গরম পরিকল্পনার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিল তোমাদের ঠাকুর দাদা, ঠিক আছে, মানে ফ্যামিলির যে প্রধান বা হেড। তার মানে কি তোমাদের পরিকল্পনাটা একদম গরম ছিল, কনফার্ম ছিল, ঠান্ডা জল ঢেলে দিল। তার মানে কি ডিসঅ্যাপ্রুভ করলো, মানে অনুমতি দিল না, সম্মতি দিল না। তাহলে পোর্স ঢালা, কোল্ড ওয়াটার ঠান্ডা জল ঢালা, তার মানে হচ্ছে কি ডিসঅ্যাপ্রুভ করা, কোনো কিছু অনুমতি না দেওয়া, কোনো কিছু করতে অনুমতি না দেওয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো এবার আমরা এক্সাম্পলটা দেখবো। পোর্স কোল্ড ওয়াটার, দেখো অপশন সিতে কি লেখা আছে, অপশন সিতে লেখা আছে ডিসঅ্যাপ্রুভস। তাহলে পোর্স কোল্ড ওয়াটারের মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভস। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলছে আমরা দেখে নাও। নেক্সট এক্সাম্পলে আমরা যাবো। নেক্সট এক্সাম্পল কি বলছে আমরা একটু দেখে নেবো। নেক্সট এক্সাম্পল বলছে লেট ওয়ান্স হেয়ার ডাউন। এবার মনে করো তুমি একটা মেয়ে, মনে করো একটা ভদ্র মেয়ে, সে সবসময় চুল সাজিয়ে গুছিয়ে বিনুনি করে বেঁধে রাখে, ঠিক আছে। তো কিন্তু সেই মেয়েটা হানি সিংকে খুব পছন্দ করে, হানি সিংয়ের গান শুনতে খুব ভালোবাসে। তো হঠাৎ করে সে শুনেছে যে তাদেরই পাশের একটা ক্লাব থেকে হানি সিংকে আনা হয়েছে অনুষ্ঠানে। তো সেই প্রোগ্রামে সেও যায় সঠিক সময়। এবার গিয়ে হানি সিংয়ের গান যখন শুরু হয়, সে আর আনন্দ সামলাতে পারে না। তো আনন্দ সামলাতে না পেরে সে কী করে, সে চুল খুলে নাচতে শুরু করে। তার মানে কি, মানে অবশ্যই যে চুল খুলে ফেলেছে মানে মেয়েটা কিন্তু অভদ্র নয়, মানে সে নিজে এনজয় করতে শুরু করে দিল, ঠিক আছে। তো চুল খুলে নাচতে শুরু করে দিল সবার সঙ্গে, তার মানে কি সে নিজেকে এনজয় করছে, মানে হানি সিংয়ের গানটা বা এই মুহূর্তটা সে উপভোগ করছে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে হচ্ছে কি লেট ওয়ান্স হেয়ার ডাউন, চুল খোপা করা ছিল বা বেনুনি করা ছিল, সেই চুলগুলোকে নিচে নামিয়ে দিল, চুল খুলে গেল নাচতে নাচতে বা আনন্দ করতে করতে। তার মানেই কি সে উপভোগ করছে, এনজয় করছে ফাংশনটা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে চুল নিচে নেমে যাওয়ার মানেই হচ্ছে এনজয় ওয়ান সেলফ। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, কেউ উপভোগ করা কোনো কিছু। তার মানে দেখো আমরা এবার অপশন দেখবো। বলছে লেট ওয়ান্স হেয়ার ডাউন, তার মানে হচ্ছে কি রিয়েলি এনজয়। দেখো আমরা সাধারণত যখন আনন্দ করি, কোনো কিছু উপভোগ করি, তখন কিন্তু আমরা আশেপাশের পারিপার্শ্বিক কোনো কিছু আমরা খেয়াল করি না, এতটাই আনন্দে লিপ্ত হয়ে যায়। তো তার মানেই সেটা, চুল আমার বিনুনি করা ছিল বা খোপা ছিল, হঠাৎ করে খুলে গেছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। তার মানে আমরা আনন্দ করছি, উপভোগ করছি পারিপার্শ্বিক সমস্ত পরিবেশকে ভুলে গিয়ে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার যেমন নেক্সট, তো এখানে অপশনটা হচ্ছে কি অপশন এ, রিয়েলি এনজয় ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 103 কি বলছে আমরা দেখে নেবো। 103 বলছে জাম্প আউট অফ ওয়ান স্কিন। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখে নাও। মনে করো একটা ছেলে, সে খুবই সাহসী। এবার স্কিন, সবারই শরীরে স্কিন থাকে। তো সেই ছেলেটার ভেতরে যে সাহস নামক বস্তুটা, সেটাকে আমরা একটা বস্তুর সঙ্গে তুলনা করছি। তো সাহস নামে একটা জন্তু তার মধ্যে আছে, মানে তার স্কিনের মধ্যে সবসময় থাকে, মানে সে সাহসী। তার মানেই কি সাহসটার সঙ্গে একটা জন্তু তুলনা করছি, সেই জন্তুটা তার স্কিনের মধ্যে থাকে সবসময়, সব কিছুতে এমনভাবে সে ব্যবহার করে যে যেন সে খুবই সাহসী যে কোনো ব্যাপারে। তো হঠাৎ সে একটা বনে গেছে, বনে বেড়াতে গেছে। এবার বনে বেড়াতে গিয়ে হঠাৎ করে তার সামনে সে একটা সাপ দেখতে পেয়েছে এবং সাপটা
ফনা তুলেছে। এবার ওই সাপের ফনা তোলা দেখেই আর কি তার ভেতরে সাহস নামক যে জন্তুটা ছিল সেই জন্তুটা তার স্কিনের বাইরে লাফ দিয়ে বেরিয়ে চলে গেছে, আর সে আতঙ্কিত হয়ে পড়েছে, মানে ভয় পেয়ে গেছে। তার মানে কি বললাম, সাহস নামক যে জন্তুটা ভেতরে ছিল সাপের ফনা তোলা দেখে সে সাহসটা আতঙ্কে ভয়তে বাইরে লাফ দিয়ে চলে গেছে। তাহলে জাম্প আউট অফ ওয়ান্স স্কিনের বাইরে লাফ দিয়ে চলে গেছে সাহস নামক জন্তুটা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে সাহস নামক বস্তুটা স্কিনের মধ্যে থেকে বাইরে লাফ দিয়ে বেরিয়ে পড়লো, তার মানে কি আতঙ্কিত হয়ে পড়লো। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলছে দেখে নাও। জাম্প আউট অফ ওয়ান স্কিন, একজনের স্কিনের ভেতর থেকে লাফ দিয়ে বাইরে আসা সাহস নামক জন্তুটা বেরিয়ে গেল, মানে বি ইন প্যানিক, আতঙ্কিত হয়ে পড়া বা ভয় পেয়ে যাওয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে অপশন কি দেখবো, অপশন হচ্ছে অপশন এ, বি ইন প্যানিক ইজ দ্য কারেক্ট আনসার, রাইট। যেমন নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 104 কি বলছে আমরা দেখে নেবো। কিপ ওয়ান্স উইগ অন, দেখো উইগ মানে হচ্ছে কিপ মানে বজিয়ে রাখা, আর কিপ অন মানে আমরা বজিয়ে রাখা, আর ওয়ান্স উইগ মানে হচ্ছে আমরা জানি পরচুল বা পরকেশা। তো মাথায় যে ফলস চুল পড়ে সেগুলোকে বলা হয় উইগ। এবার মনে করো সাধারণত আমরা দেখবে ফলস চুল কোথায় বেশি দেখতে পাবো, আদালতে। আমরা আগেকার দিনের যে সিনেমাগুলো দেখেছি, ব্রিটিশ যে সিনেমাগুলো বা বিভিন্ন বাইরের হলিউডের যে সিনেমাগুলো আমরা দেখবো আগেকার দিনে, সেই সিনেমাগুলোতে আমরা দেখে থাকবো যে যারা জাজ হয়, যারা বিচারক হয়, তাদের মাথায় দেখবে সাদা রঙের উইগ মানে পরচুলা বা ফলস চুল পরা থাকে। তো তার মানে কি, তার মানে হচ্ছে তারা আর কি খুবই ইম্পর্টেন্ট পার্সন। আর সেই পরচুলার সঙ্গে এখানে কিসের তুলনা করছে, মনে করো যারা বিচারক হয় তাদেরকে কিন্তু খুব শান্ত হতে হয়। দুটো উকিলের মধ্যে কথোপকথন হয়, তারা খুব উত্তেজিত হয়ে পড়ে, একে অপরকে অ্যাটাক করে, কাউন্টার অ্যাটাক করে। তো এইভাবে কাউন্টার অ্যাটাকের মধ্যে উকিলরা কখনো কখনো জনগণও খুব উত্তেজিত হয়ে পড়ে এই আলাপ আলোচনা বা এই তর্ক শোনার মধ্যে দিয়ে। কিন্তু যে বিচারক তাকে সবসময় শান্ত থাকতে হয়। পরিবেশ যদি উত্তেজিত হয়ে পড়ে সে কিন্তু অর্ডার করে সবাইকে শান্ত করে, কাম ডাউন করে, থামায়, ঠিক আছে, পরিবেশটাকে স্থির করে, শান্ত করে। তো সে সামলায় পরিস্থিতিটাকে। তার মানেই কি, তাহলে দেখো কিপ ওয়ান্স উইগ অন, তাহলে উইগ পট চুল যে মাথায় পড়ে আছে বুঝিয়ে রেখেছে, পট চুলটা মাথায় ঠিকঠাক করে রেখেছে, তার মানে কি সে ইম্পর্টেন্ট পার্সন আর সমস্ত পরিস্থিতিটা শান্ত রাখার দায়িত্ব তার। তাহলে কিপ ওয়ান্স উইগ অন তার মানে হচ্ছে কাম ডাউন, সবাইকে শান্ত করা, পরিস্থিতি শান্ত করা, ঠান্ডা রাখা, সব কিছু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করা, মানে ঠান্ডা রাখা, পরিস্থিতি ঠান্ডা রাখা, এটাই ইম্পর্টেন্ট বিষয়। তার মানে হচ্ছে কিপ ওয়ান্স উইগ অন। তাহলে কিপ ওয়ান্স উইগ অন মানে এবার অপশন দেখবো আমরা। অপশন দেখো, অপশন সিতে লেখা আছে কাম ডাউন, ঠান্ডা হওয়া বা পরিস্থিতিকে ঠান্ডা করা বা রাখা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলছে দেখে নেবো। 105 কি বলছে আমরা একটু দেখে নেবো। 105 বলছে যে হ্যাঁ, পে থ্রু দ্য নোজ। দেখো পে মানে হচ্ছে দেওয়া, আর থ্রু দ্য নোজ মানে হচ্ছে নাক। এবার মনে করো যখন দেখবে অতিরিক্ত কারো ঠান্ডা লাগলে আমরা দেখে থাকবো, যখন অতিরিক্ত কারো ঠান্ডা লাগে তখন দেখবে অনেকের নাক থেকে দেখবে, ছোট বাচ্চা যখন খুব অতিরিক্ত ঠান্ডা লাগে তখন নাক থেকে একভাবে জল পড়তে থাকে, তাই তো, যেটাকে আমরা সর্দি বলে থাকি। তো একভাবে নাক থেকে জল বা সর্দি পড়তে থাকে যখন খুব অতিরিক্ত ঠান্ডা লাগে। তো এক নাগারে সর্দির সঙ্গে এখানে এক নাগারে পয়সা খরচা করার কথা বলছে। মনে করো কোনো একটা পরিবারে একটা মাত্র সন্তান এবং সেই মা বাবার তার ছেলেকে নিয়ে, সন্তানকে নিয়ে খুব উচ্চ আশা, ছেলেকে খুব ভালো অফিসার বানাবে, আইএএস বা আইপিএস অফিসার বানাবে, এবং এই পরিকল্পনাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য তারা তাদের ছেলের পড়াশোনার প্রতি প্রচুর পরিমাণে অর্থ একভাবে খরচা করে যাচ্ছে। তার মানে কি, নাক থেকে বাচ্চা ছেলের সর্দি পড়েই যাচ্ছে বা জল পড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে মা বাবা তার ছেলেকে উচ্চশিক্ষিত করানোর জন্যে বা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে একভাবে পয়সা খরচা করে যাচ্ছে। তার মানে কি, পেইং টু মাচ। সর্দি একভাবে পড়ছে, একভাবে পয়সা খরচা করছে, মানে পে করছে টু মাচ, অতিরিক্ত। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার কি বলছে দেখে নাও, পে থ্রু দ্য নোজ তার মানে হচ্ছে পেইং টু মাচ। তাহলে অপশন বি কি বলেছে দেখে নাও, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, পেইং টু মাচ। এবার যাবো আমরা হচ্ছে নেক্সট এক্সাম্পল কি বলছে দেখে নাও। নেক্সট এক্সাম্পল বলছে 106 কি বলছে দেখে নেবো। বলছে পিক হোলস। দেখো পিক মানে হচ্ছে খোঁজা বা পিক মানে হচ্ছে তোলা, আর হোলস মানে হচ্ছে গর্ত। এবার মনে করো
তুমি নতুন একটা বাড়ি বানিয়েছো এবং সেই বাড়িটা এবার প্লাস্টার চলছে, মিস্ত্রিরা এসে প্লাস্টার করছে এবং তুমি সারাদিন থাকো না, সারাদিনের শেষে যখন কাজ শেষ হয় রাতের বেলা বা সন্ধ্যেবেলা কাজ শেষের সময় তুমি এসে কাজবাজগুলো দেখে নাও এবং সমস্ত মিস্ত্রিদের টাকা পয়সা মিটিয়ে দাও। তো এবার মনে করো এরকমই একটা দিন কাজ হয়েছে, কাজের শেষে তুমি এসছো এবং টাকা দেওয়ার আগে এসে তুমি ভালো করে দেখে নিচ্ছ যে তোমার প্লাস্টার বা তোমার কাজে ঠিকঠাক হয়েছে কিনা, মানে কোনো প্লাস্টারের কোনো জায়গায় গর্ত বা কোনো খুদ আছে কিনা। তাহলে গর্ত খুঁজছো, তার মানে কি তুমি খুদ দেখছো কিন্তু কাজটা ঠিকঠাক হয়েছে কি না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টাকা দেওয়ার আগে তুমি তোমার কাজটা যাচাই করে নিচ্ছ, প্লাস্টারটা যাচাই করে নিচ্ছ ঠিকঠাক হয়েছে কিনা বা কোথাও কোনো গর্ত আছে কিনা, তার মানে কিন্তু তুমি খুদ ধরার চেষ্টা করছো ওই মিস্ত্রিদের কাজে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো কি বলছে দেখে নাও, পিক হোলসের মানেই হচ্ছে অপশন বি, দেখো লেখা আছে ভেরি ক্লিয়ারলি ফাইন্ড ফল্টস, কারো দোষ খোঁজা, ভেরি ইম্পর্টেন্ট। তো পিক হোলস গর্ত খোঁজা মানেই হচ্ছে ফাইন্ড ফল্টস, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 107 বলছে গিয়ে ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ, ওয়াশ মানে ধোয়া, ওয়ান্স একজনের, হ্যান্ডস অফ হাত ধুয়ে ফেলা। তো ভেরি ইম্পর্টেন্ট। এবার মনে করো কেউ একজন তোমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছে, একটা কাজ করার দায়িত্ব তোমাকে দিয়েছে, তো সেই কাজটা সম্পূর্ণ বা ফুলফিল করতে গিয়ে তোমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে এবং তোমার হাতে অনেক ময়লা লেগেছে, অনেক নোংরা লেগেছে। তো কাজটা তুমি কমপ্লিট করেছো, কমপ্লিট করার পরে এসে তুমি তোমার বাড়ির বেসিনে তোমার হাতটা ধুয়ে নিলে। তো দেখো যতক্ষণ তোমার হাতে ময়লা ছিল মানে কি তোমার হাতে কিন্তু ওই কাজটা করার দায়িত্ব ছিল, তাই তো। এবার বাড়ি এসে কাজ কমপ্লিট করার পরে বাড়ি আসলে, ঘরে আসলে বেসিনে হাত ধুয়ে নিলে, তার মানে কি হাত ধুয়ে নিলে মানে ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং ওই কাজের দায়িত্ব থেকে তুমি মুক্তি পেলে বা ওই কাজটা থেকে তোমার রেহাই পেলে তুমি কাজ থেকে। তার মানে দায়িত্ব শেষ হলো বা কাজের ভার শেষ হলো বা মিটলো। এবার তাহলে অপশন দেখো, অপশন কি বলেছে, ওয়াশ ওয়ান্স হ্যান্ডস অফ মানে হচ্ছে অপশন সি কি লেখা আছে দেখে নাও, ডিসোসিয়েট ওয়ানসেলফ ফ্রম, ডিসোসিয়েট মানে হচ্ছে আলাদা করা বা কোনো দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করা। বললাম একটা কাজের দায়িত্ব তুমি পেয়েছিলে, হাত ধুয়ে ময়লা পরিষ্কার করলে, তার মানে কি সেই কাজ থেকে সেই কাজের দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করে ফেললে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে ডিসোসিয়েট oneself from something বা from a responsibility, very important and very clear। তার মানে wash one's hands off মানে হচ্ছে dissociate oneself from something বা from a responsibility, very clear and very important। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট বলছে 108 কি বলছে আমরা দেখে নেবো। 108 বলছে বাকল ডাউন। দেখো বাকল ডাউনের মানে হচ্ছে সেটল ডাউন, কোনো জায়গায় সেটেল হওয়া, কোনো কাজ করার জন্য সেটেল হওয়া। এবার মনে করো সাধারণত দেখবে যখন ইলেকশন হয় তখন তোমার লোকাল যে সমস্ত মন্ত্রীরা আছে তাদেরকে তুমি একটু খেয়াল করে দেখবে, লোকাল যে নেতারা আছে সেই নেতারা কি করে, সারা বছর ধরে তাদের কোনো কাজের দায়িত্ব থাকে না, তারা কোনো কাজ করে না, কিন্তু যখনই ইলেকশন কাছাকাছি চলে আসে, দোরগোড়ায় চলে আসে, সেই ইলেকশনের মাসখানেক আগে থেকেই দেখবে তাদের সমস্ত কাজকর্ম চালু হয়, রাস্তাঘাট তৈরির কাজ শুরু হয়, হাসপাতাল তৈরির কাজ চালু হয়, যে কোনো সরকারি ইনস্টিটিউশন বা বিল্ডিং, কলেজ, স্কুল সমস্ত কিছু রিনোভেট বা রিপেয়ার করার কাজ চালু হয়। এবার এইরকমই একটা ইলেকশন এসছে সামনে এবং লোকাল যে পলিটিশিয়ান বা নেতা সে কী করেছে, একটা লম্বা একটা রাস্তা একদম খুব খারাপ অবস্থায় ছিল, সেটাকে রিপেয়ার করার কাজ শুরু করে দিয়েছে। এবার মনে করো একটা বড় রাস্তা তৈরি করতে গেলে অনেক কর্মী লাগবে, তো সেরকমই প্রচুর কর্মী নিয়োগ করেছে এবং কর্মীদেরকে একটা টার্গেট দিয়েছে, যে টার্গেটটা কি 15 দিন, 1 মাস পরে আমার ভোট, 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই কাজটা ফুলফিল করতে হবেই হবে। এবার কর্মীদের কিন্তু একটা খুব বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, বিগ রেসপন্সিবিলিটি টু কমপ্লিট বা টু পারফর্ম। তো তারা কি করেছে, তারা একদম বাকল ডাউন, সমস্ত তাদের জিনিসপত্র যা কিছু দরকার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। তার মানে কি বাকল ডাউন, হার্ড ওয়ার্ক, তারা একদম কি বলবো তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল, ওয়ার্ক হার্ড, মানে ওয়ার্ক হার্ডই করতে হবে। তার কারণ কি 15 দিনের মধ্যে কাজ শেষ করতে গেলে তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে বাকল ডাউন মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, টু ডু হার্ড ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার গেল। তাহলে বাকল ডাউনের মানে কি বলেছে দেখে নাও, বাকল ডাউন মানে হচ্ছে, দেখো অপশন সিতে লেখা আছে ওয়ার্ক হার্ড। তাহলে বাকল ডাউন মানে সমস্ত যোগাড়যন্ত্র করে কাজে লেগে যাওয়া, 15 দিনের মধ্যে কাজ শেষ করা, তার মানে কি হার্ড ওয়ার্ক করতে হবে। বাকল ডাউন মানে সেটেল ডাউন বা হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম করা, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলেছে দেখে নাও, নেক্সট বলছে সল্ট অফ দ্য আর্থ। দেখো
আর্থ মানে পৃথিবী, সল্ট মানে নুন। এবার পৃথিবীর নুন তার মানে কি মনে করো, নুন যদি কেউ খেয়াল করে থাকো, কোনো একটা জলের মধ্যে নুন দিলেই দেখবে নুন গলে যাবে, খুব শীঘ্রই নুন গলে যায় বা সেই জলের সঙ্গে মিশে যায়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে করো একটা মানুষ, যাকে আমি নুনের সঙ্গে তুলনা করছি, মনে করো সে একটা মানুষ, খুব ভালো মানুষ, এবং তার যদি কারোর ওপরে রাগ হয়, সেই রাগটা রাখতে পারে না, খুব শিগগিরই সেই মানুষটা যার উপরে রাগ হয়েছে, সেই যার উপর রাগ হয়েছে সেই মানুষটা এসে যদি তার সঙ্গে কথা বলে বা কিছু কথা বললো, ভোলানোর মতো কিছু কথা বললো, সে তার রাগ মিটিয়ে ফেলে বা তার রাগ মিটে যায় অটোমেটিক, মানে খুব তাড়াতাড়ি গলে যায়, রাগ বেশিক্ষণ থাকে না তার। তাহলে একটা মানুষ যার রাগ বেশি সময় থাকে না, খুব শিগগিরই সে আবার রাগটা মিটিয়ে ফেলে, তার মানে কি ব্যক্তিটা খুবই কাইন্ড, খুবই দয়ালু, কারোর উপর রাগ করে থাকতে পারে না, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সল্ট অফ দ্য আর্থ তার মানে পৃথিবীর নুন, মানে নুন গলে যায়, মানুষটাও গলে যায়, মানুষটা খুবই দয়ালু, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। কি বলেছে দেখো, সল্ট অফ দ্য আর্থের মানে হচ্ছে, অপশন ডিতে কি বলেছে দেখেন, অপশন ডিতে বলেছে কাইন্ড, ভেরি কাইন্ড গেল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও, 110 কি বলেছে আমরা দেখে নেবো। বলছে টু প্লে সেকেন্ড ফিডল, টু প্লে সেকেন্ড ফিডল, প্লে মানে হচ্ছে মনে করো খেলা, কিন্তু এখানে প্লে মানে আবার বাজানোও হয়, কোনো বাদ্যযন্ত্র বাজালে আমরা প্লে বলি, আর ফিডল মানে হচ্ছে মনে করো পিয়ানো, ফিডল মানে পিয়ানো। তো প্লে দ্য সেকেন্ড ফিডল, ফার্স্ট ফিডল বলে নেই, কিন্তু মনে করো কোনো এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আমরা দেখে থাকি, সাধারণত সিনেমা দেখবো যে একসঙ্গে অনেকগুলো পিয়ানো বাজে, অনেকে বসে অনেকগুলো পিয়ানো বাজায় এবং তাদের সামনে যিনি থাকেন, তাদের গুরুদেব, তার হাতে একটা বড় পিয়ানো থাকে, সে বড় পিয়ানোটা বাজায়, আর তার চারিপাশে থাকে তার শিষ্যরা বা তার শিক্ষার্থীরা, তারা ছোট পিয়ানো বাজায়। তাহলে মেন ভূমিকা, ফাংশনের যে মেন ভূমিকা পালন করে সে কিন্তু গুরুদেব, যার কাছে বড় পিয়ানোটা থাকে, ফার্স্ট ফিডল মানে প্রথম পিয়ানো, মানে বড় পিয়ানোটা, আর বাদ বাকি যেগুলো থাকে সব কিন্তু সেকেন্ড ফিডল, মানে তাদের ভূমিকাটা কি সেই বড় পিয়ানোকে বা গুরুকে সাহায্য করা, হেল্প করা। তাহলে সেকেন্ড ফিডল যারা, তাদের দায়িত্ব কিন্তু সাবঅর্ডিনেট, সেকেন্ড, তাই তো। তাহলে মেন ভূমিকা পালন করে হচ্ছে প্রিন্সিপাল ভূমিকা বড় পিয়ানোটা, আর তাদের ভূমিকা হচ্ছে সেকেন্ড ফিডল যারা, তাদের হচ্ছে সাবঅর্ডিনেট ভূমিকা পালন করে, মানে হেল্প করা। সাবঅর্ডিনেট কি করে, হেল্প করে, ভেরি ইম্পর্টেন্ট, বা ডিপেন্ড করে, বড় ফিডলের ওপরে তারা ডিপেন্ড করে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো আমরা কি দেখবো, টু প্লে দ্য সেকেন্ড ফিডল তার মানেই হচ্ছে, দেখো অপশন সিতে কি লেখা আছে, টেক আ সাবঅর্ডিনেট রোল। এই বললাম মেন রোল হচ্ছে বড় ফিডলটার, ফার্স্ট ফিডলটার, আর বাকি সেকেন্ড ফিডলগুলো হচ্ছে সাবঅর্ডিনেট রোল বা হেল্পিং রোল, তারা শুধু হেল্প করে, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার যাবো হচ্ছে নেক্সট, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট বলছে 111 কি বলছে, ইন দ্য লং রান। দেখো একটা মনে করো একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা সারাদিন বাড়িতে বই নিয়ে বসে, তো বা তার বন্ধু বান্ধব পাড়ার লোকজন বলে, ও কী করিস সারাদিন বই নিয়ে বসে থাকিস, কোনো কাজ নেই, একটু এনজয় করতে, একটু খেলাধুলো করতে। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, পড়াশোনার সাথে সাথে খেলাধুলোটাও ইম্পর্টেন্ট, কিন্তু সেই ছেলেটা খেলাধুলো করে, অবশ্যই খেলাধুলো করে, কিন্তু বেশিরভাগ সময়টা সে পড়াশুনোর প্রতি পড়াশুনোতে দেয় তার সময়টা, বেশিরভাগ সময়টা খুব কঠোর পরিশ্রম করে, তার মানে সে ছেলেটা খুব কঠোর পরিশ্রম করে। মনে করো এবার তাদের বাড়িতে কোনো এক আত্মীয়, তার কোনো রিলেটিভ এসছে, সে যখন এসে দেখে যে ছেলেটা সবসময় পড়াশোনার মধ্যে আছে, তাদের সাথে কথা কম বলে এবং বেশিরভাগ সময়টা তার পড়াশোনার প্রতি দেয়, তখন সেই লোকটা তাকে এসে বলে যে বাবা, তুই যেটা করছিস একদম সঠিক কাজ করছিস, ঠিক পথে আছিস, এবং এর ফলটা তুই এখন পাবি না, কিছুদিন পরে পাবি, মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, মানে কিছু সময় পর, এখন হয়তো বুঝতে পারছিস না, কিন্তু এই যে খাটনির ফল, এই যে কঠোর পরিশ্রমের ফল, সেটা কিছু সময় বাদে গিয়ে ঠিক পাবি, মানে তুই সাকসেসফুল হবি, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে দেখো এবার কি বলেছে, আমরা অপশন দেখবো, ইন দ্য লং রান এর মানে হচ্ছে ওভার আ পিরিয়ড অফ টাইম, এই যে বললাম ইন দ্য লং রান কিছু সময় পরে, মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যাবো নেক্সট কি বলেছে দেখে নাও, নেক্সট বলছে 112 কি বলছে দেখে নাও, জাজ আ বুক বাই ইটস কভার, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। দেখো জাজ আ বুক বাই ইটস কভার মানে কি, মনে করো এখন আমি একটা বইয়ের দোকানে বই কিনতে গেছি, এবং বই কিনতে গিয়ে একটা স্টোরি বুক, মানে গল্পের বই কিনতে গেছি, আমাকে অনেকগুলো বই দেখালো, তার মধ্যে একটা বই আছে, সেই বইটা ভেরি ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড ইট কন্টেইনস, মানে ওর মধ্যে অনেক ভালো ভালো স্টোরি আছে, কিন্তু বইয়ের কভারটা ভালো না, অতটা কভারটা ইন্টারেস্টিং না। সাধারণত আমরা দেখবে সেই জিনিসটাই বেশি পছন্দ করি, যেই জিনিসটা বেশি রং চঙে, যে জিনিসটার ওপরটা বেশি রং চঙে, তাই তো, বা আমরা সেই মানুষটাকে বেশি পছন্দ করি যাকে দেখতে ভালো, খুব সুন্দর, যে খুব ভালো জামা কাপড় পরে থাকে, ভেরি ইম্পর্টেন্ট। এবং তখন বইয়ের দোকানে গিয়ে আমি কী করলাম, তো বইটার মধ্যে অনেক ইন্টারেস্টিং গল্প আছে, কিন্তু আমার বইয়ের কভারটা দেখে পছন্দ না হয় সেই বইটা আমি নিয়ে আসি না। তো সেই রকমই
একটা মানুষের ক্ষেত্রেও তাই, যে মানুষটাকে দেখতে সুন্দর না, যে ভালো জামা কাপড় পরে না, তাকে আমরা কেউ পছন্দ করি না। তার মানে কি, তার উপরিভাগটা দিয়ে আমরা কিন্তু তাকে বিচার করছি। তাহলে বইয়ের কভার দেখে আমরা বইটাকে জাজ করলাম, মানুষের উপরিভাগটা দেখে, মানুষের জামা কাপড় দেখে, তাকে কেমন দেখতে এটা দেখে তাকে বিচার করলাম। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে কি, জাজ বিচার করা, বুক একটা বই বা ইটস কভার, একটা মানুষকে তার ওপরটা দেখে বিচার করা, বা একটা বইকে তার কভার দেখে বিচার করা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তাহলে অপশন কী হবে? অপশন বলছে, অপশন দেখো, অপশন আমরা দেখবো। অপশন বলছে অপশন, হ্যাঁ অপশন ডিতে যাব না, অপশন ডিতে না, অপশন সি কি বলছে দেখে না। অপশন সি বলছে হচ্ছে, অপশন সি বলছে জাজ সামওয়ান অর সামথিং, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জিনিসকে জাজ করা, বিচার করা সোললি অন অ্যাপিয়ারেন্স, মানে তাকে কেমন দেখতে বা তার উপরিভাগটা কেমন সেটা দেখেই বিচার করা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, যেটা বললাম। এবার যাবো আমরা নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট এক্সাম্পল হচ্ছে 113 কি বলছে আমরা দেখবো। 113 কি বলছে, 113 কি বলছে দেখিনি, একটু দেখিনি, এটা একটু বড় আছে। 113 কি বলছে একটু দেখবো। হ্যাঁ, বলছে স্পিক অফ দ্য ডেভিল অ্যান্ড হি ডাজ অ্যাপিয়ার। স্পিক অফ দ্য ডেভিলস অ্যান্ড হি অ্যাপিয়ার্স। মনে করো তুমি আর তোমার বন্ধু মিলে একটা বাজে ছেলে, একটা শয়তান ছেলের সম্পর্কে আলোচনা করছো বা তার সম্পর্কে কথা বলছো। মানে তোমরা যে এলাকায় থাকো বা যে এরিয়াতে থাকো, সেই এরিয়াতে একটা ছেলে আছে যে খুবই বাজে ছেলে বা খুবই শয়তান ছেলে, শুধুমাত্র বাজে কাজবাজ করে বেড়ায়। তো তুমি আর তোমার বন্ধু সেই ছেলেটাকে নিয়ে আলোচনা করছো। সে হচ্ছে ডেভিল, সে হচ্ছে শয়তান তোমার এরিয়ার বা তোমার এলাকার। এবার হঠাৎ দেখবে তোমাদের আলোচনা করতে করতে দেখা গেল সেই ব্যক্তিটাই কিছু সময় পরে তোমাদের সামনে এসে আবির্ভাব হলো বা কোথাও থেকে তোমাদের সামনে এসে উপস্থিত হলো। তার মানে কি, স্পিক অফ দ্য ডেভিল, ওই শয়তান মানুষটার সম্পর্কে তুমি আর তোমার বন্ধু কথা বলছিলে এবং সেই ডেভিলটাই সামনে এসে আবির্ভাব হলো। এরকম হয়ে থাকে, দেখবে খুব সাধারণভাবেই কারো না কারোর সঙ্গে তোমাদের প্রায় হয়ে থাকবে বা হয়ে থাকে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে কি হলো, স্পিক অফ দ্য ডেভিল অ্যান্ড হি ডাজ অ্যাপিয়ার। তার মানে কি, কোনো শয়তান মানুষের সঙ্গে বা কোনো বাজে জিনিস সম্পর্কে কথা বলা এবং সেই মানুষটা উপস্থিত হওয়া সাথে সাথে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। কি বলেছে, হ্যাঁ অপশন সি দেখো। অপশন সিতে কি বলেছে, দ্য পার্সন ইউ আর টকিং অ্যাবাউট, যে ব্যক্তির সম্পর্কে তুমি কথা বলছো, অ্যাকচুয়ালি টার্নস আপ অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে তোমার সামনে এসে উপস্থিত হওয়া বা আবির্ভাব হওয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলেছে দেখে না। 114 কি বলছে আমরা দেখে নেব। 114 কি বলছে দেখবো। 114 বলছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। মনে করো একটা ছেলে বাইক চালাচ্ছিল এবং বাইকটা একটু বেশি নতুন কিনেছে এবং নতুন কেনার পরে খুব স্পিডেই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিল। তো চালাতে বুঝতে পারছো, বাচ্চা ছেলে সবে বাইক কিনেছে, বাইক কিনেই জোরে চালাচ্ছে, মানে এই পরিণতিটা কী হবে। তো সেম কনসিকুয়েন্স হয়েছে, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার বাচ্চা মানুষ সবাই ভুল করি, আমরা সবাই ভুল করে থাকি। তো ছোটো ছেলে, তার তো ভুল হতেই পারে বা হয়ে থাকে, এটা স্বাভাবিক। তো ভুল করেছে, অ্যাক্সিডেন্ট করেছে এবং পড়ে গিয়ে তার চোট লেগেছে, হাঁটুতে, হাতে, সব জায়গায় চোট লেগেছে। তো সেখানে কিছুজন লোকজন জড়ো হয়েছে। তো তারা তাকে হেল্প করার পরিবর্তে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে সেই পরিস্থিতিতে তারা দাঁড়িয়ে তাকে আরও বাজে কথা বলছে। হ্যাঁ, এত জোরে কি গাড়ি চালায় কেউ, বুঝিস না, সবসময় সাবধানে গাড়ি চালাতে হয়, বাচ্চা ছেলে এরকম করে। তো তাদেরকে এটা করা উচিত ছিল, অবশ্যই তাদেরকে সাজেশন বা বোঝানো বা উপদেশ দেওয়া উচিত, কিন্তু তাদের প্রয়োজন ছিল কি, সেই বাচ্চাটাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে চিকিৎসা করা, প্রাথমিক চিকিৎসা দেওয়া, তারপর তাকে বোঝানো যে বাবা এরকম করতে নেই, সাবধানে গাড়ি চালাতে হয়, আস্তে চালাতে হয়। তাহলে আগে ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল, তারপর তাকে সাবধান করা দরকার ছিল। তার মানে কি দেখো, মানে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করলো, সে একটা ভুল করেছে, মানে ইনজুরি পেয়েছে। তো সেই ইনজুরিতে তারা যখন আবার তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে উল্টোপাল্টা ইনসাল্ট করছে, তার মানে কি, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। সে এত আঘাতপ্রাপ্ত হয়েছে, তার সাথে তারা আবার ইনসাল্ট করছে লোকজন। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। কি বলছে এবার অপশন দেখবো, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, ইনজুরির সাথে ইনসাল্ট অ্যাড করা। তার মানে হচ্ছে অপশন বি দেখো কি বলেছে, টু মেক আ সিচুয়েশন ওর্স, মানে তার তো খারাপ পরিস্থিতি ছিলই, অ্যাক্সিডেন্ট করার পর তার ইনজুরি হয়েছে, হাত পা কেটে গেছে। তো তার এটা একটা বাজে পরিস্থিতি বা বাজে সিচুয়েশনের মধ্যে সে এখন আছে, এবং তারপর যখন আশেপাশের লোকজন এসে তাকে আরও ইনসাল্ট করছে, তার মানে কি, মেক সিচুয়েশন ওর্স, আরও খারাপ করে তোলা। তাহলে বাচ্চাটার কাছে পরিস্থিতিটাকে আরও বেশি জটিল করে তোলা, আরও বেশি ওর্স মানে খারাপ করে তোলা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। এবার যাবো, তার মানে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, টু মেক আ সিচুয়েশন ওর্স। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 115 কি বলছে দেখে নাও।
115 কি বলছে আমরা দেখে নেবো। 115 বলছে ওয়াটার আন্ডার দ্য ব্রিজ, ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। মনে করো আমরা সাধারণত জানি ব্রিজ সাধারণত কিসের ওপর তৈরি হয়, কোনো নদী বা কোনো জলাশয়ের ওপরে ব্রিজ তৈরি হয়, ঠিক আছে। এবার এরকমই একটা বাচ্চা ছেলে সে যে ব্রিজের ওপর থেকে যায় সেই ব্রিজের নিচে তাকায় এবং তাকিয়ে দেখে যে প্রত্যেকটা ব্রিজের নিচেই হচ্ছে জল, ঠিক আছে। তো সে তার মাকে বলছে যে মা এই জলটাকে যদি চেঞ্জ করে পুরো জলটাকে চাতে রূপান্তরিত করে দেওয়া যায়, চা বা মিল্ক দুধে রূপান্তরিত করে দেওয়া যায়। মা তখন তাকে বলছে বাবা এটা ইম্পসিবল, ওখানে জলই থাকবে, জলের জায়গায় প্রত্যেকটা ব্রিজের নিচে জলের পরিবর্তে কখনোই দুধ হতে পারে না। ইউ ক্যান নট চেঞ্জ ওয়াটার, ইউ ক্যান নট রিপ্লেস ওয়াটার, ঠিক আছে, রিপ্লেস ওয়াটার উইথ মিল্ক। তো তার মানে কি, তার মানে মা তাকে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ব্রিজের নিচে জল থাকে, তার কারণ হচ্ছে বেশিরভাগ জলাশয়ের উপরে ব্রিজ হয়, তো প্রত্যেকটা ব্রিজের নিচে জল থাকাটাই বাঞ্ছনীয়, এটাকে তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, জলের জায়গায় দুধ বা চা কখনোই করা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং স্টোরি, একটু অন্যরকম, কিন্তু এইভাবেই মনে রাখবে। তো তাহলে কি বললো, তাহলে ওয়াটার আন্ডার ব্রিজ, ব্রিজের নিচে ওয়াটার, তার মানে সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জ বা দ্যাট আই ক্যান নট চেঞ্জ। মা বাচ্চাকে বললো ইউ ক্যান নট চেঞ্জ। তো ওয়াটার আন্ডার দ্য ব্রিজ তার মানে হচ্ছে সামথিং আই ক্যান নট চেঞ্জ। তাহলে এ, অপশন এ কারেক্ট আনসার, বলছে সামথিং আই ক্যান নট চেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলছে দেখেন 116 বলছে হচ্ছে স্টিক টু ওয়ান্স গানস। এবার মনে করো একজন প্রজা, সে এক রাজার রাজত্বে থাকে এবং যে রাজার রাজত্বে সে বাস করে সে খুবই অত্যাচারী শাসক বা অত্যাচারী রাজা, সবাইকে অত্যাচার করে। তো সেরকমই একজন অত্যাচারী প্রজাদের মধ্যে থেকে একজন খুবই সাহস করে একটা বন্দুক জোগাড় করেছে এবং সে প্রতিজ্ঞা করেছে একদম ডিটারমাইন্ড যে আজকে রাতেই রাজাকে সে মেরে ফেলবে বা হত্যা করবে। তো সে তার নিজের বন্দুকটা নিয়ে কিংডমে, সে রাজার রাজত্বে প্রবেশ করে এবং সে রাজ দরবারে বা রাজবাড়িতে প্রবেশ করে এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনো রকম পরিকল্পনা মাফিক গেছিল আর একা গেছিল, ধরা পড়া স্বাভাবিক। তো রাজার যে সমস্ত প্রহরীরা ছিল তারাও লাঠি ছোটা বা বন্দুক নিয়ে, অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলেছে, কিন্তু তা সত্ত্বেও মানুষটা আত্মসমর্পণ করতে চাইছে না। সে তখনও আর কি রাগ দেখাচ্ছে যে না আমাকে তোমরা ছেড়ে দাও, আমি আজকে রাজাকে মেরেই বাড়ি যাবো, আজকে মেরেই ফেলবো, এত অত্যাচারী শাসককে আমি বাঁচতে দেব না, আমি মারবই রাজাকে। তার মানে কি, সে বুঝতে পেরেছে যে তার হার নিশ্চিত, তার পতন নিশ্চিত, তার মৃত্যু নিশ্চিত, তা সত্ত্বেও তার বন্দুকটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে, রাজাকে আজকে গুলি করে মারবেই, হার স্বীকার করছে না। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো এবার অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। তার মানে কি, তার মানে হচ্ছে দেখো বন্দুক ছাড়তে চাইছে না, বন্দুক নামাচ্ছে না, সমস্ত প্রহরীরা তাকে ঘিরে রেখেছে, তা সত্ত্বেও সে হার স্বীকার করছে না। স্টিক টু ওয়ান্স গান, স্টিক মানে লেগে আছে, তার বন্দুক নিয়ে লেগে আছে, রাজাকে মারবেই। তার মানে কি, তার যে ডিসিশন, সেই যে সিদ্ধান্তটা নিয়ে এসেছিল, সেই সিদ্ধান্ততে সে অনর, সেই সিদ্ধান্তটা সে চেঞ্জ করবে না। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট এই অপশন দেখবো, অপশন কি বলছে দেখে নাও। অপশন কি বলছে, অপশন বলছে দেখো, হ্যাঁ অপশন ভেরি ইম্পর্টেন্ট। অপশনে বলছে হচ্ছে দেখো, অপশন ভিতে কি লেখা আছে, হোল্ড অন টু ওয়ান্স ডিসিশন। হোল্ড অন মানে হচ্ছে লেগে থাকা বা ধরে থাকা একজনের সিদ্ধান্তে অটুট থাকা। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার, মানে বন্দুক দিয়ে রাজাকে আজকে গুলি করেই সে বাড়ি যাবে, মানে মেরেই বাড়ি যাবে। ভেরি ইম্পর্টেন্ট। তো গেল। এবার নেক্সট কি বলেছে আমরা দেখবো। নেক্সট বলছে হচ্ছে 117 ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। দেখো ওয়েট মানে ভিজে, বিহাইন্ড মানে হচ্ছে কান, বিহাইন্ড মানে পেছনে, আর ইয়ার্স মানে কানের পেছনে ভেজা। তার মানে মনে করো একটা বাচ্চা ছেলে, সে সবেমাত্র হাঁটতে শিখেছে বা সবেমাত্র নিজের কাজ করতে শিখেছে, সে এবার কি করেছে, মা তাকে স্নান করতে বলেছে, অনেক বেলা হয়ে গেছে দুপুরবেলা, তো সে একা স্নান করেছে এবং স্নান করে একটা গামছা দিয়ে বা একটা তাওয়াল দিয়ে সে হাত পা মুছেছে, ঠিকঠাকভাবে সব কিছুই মোছার চেষ্টা করেছে। কিন্তু দেখবি সাধারণত এটাই হয় যে কানের পেছনে জল থাকে বা কানের মধ্যে জল থাকলে আমরা সেটা মুছতে পারি না বা খেয়াল করি না, যারা সাধারণত ছোটো মানুষ, আমাদেরও হয়ে থাকবে, প্রত্যেকেই হয়ে থাকে। তো মা তখন তাকে বলে যে কী করেছিস, কানের পেছনে তো জল আছে, ঠিক করে মুছতে পারিসনি বা মুছিসনি। তো তার মানে কি, কানের পেছনে জল লেগে থাকা বা কানের পেছনে ভেজে থাকা, তার মানে কিন্তু সে ব্যাপারটাই এক্সপিরিয়েন্স নয়, সে এখনও ততটা বুঝতে পারেনি যে কানের পেছনটাও ভালো করে গামছা দিয়ে বা তাওয়াল দিয়ে মুছতে হয়। তার মানে এই যে স্নান করে গা মোছা বা গা পরিষ্কার করা ব্যাপারটাই সে এক্সপিরিয়েন্স না, তাহলে ওই ব্যক্তিটা বা ওই ছেলেটা ইনএক্সপিরিয়েন্সড। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। কি বলছে দেখে নাও, তাহলে কি বলেছে আমরা দেখে নেবো। অপশন ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, বাচ্চা ছেলেটার কানের পেছনে মোছেনি, জল আছে, ভিজে আছে, তার মানেই হচ্ছে কি, আমরা দেখবো বি, অপশন বি কি বলছে, ইয়াং, সে খুব যুবক, খুবই ছোট, অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, অনভিজ্ঞ। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার।
যেমন নেক্সট কি বলছে দেখে না 118 কি বলছে আমরা দেখবো 118 বলছে কিপ অ্যান ওপেন হাউস। মনে করো কোনো একটা জায়গায় ইলেকশন হচ্ছে এবং সেই ইলেকশনে কোনো একটা মন্ত্রীকে বা কোনো এমপি বা এমএলএ এর প্রার্থীর জেতার পেছনে সব থেকে বড় হাত থাকে কিন্তু তার পার্টির ছেলেপেলেরা, তার পার্টির লোকজনরা, তাদের কষ্টের ফল হিসেবেই কিন্তু একজন প্রার্থী এমএলএ বা এমপি হতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো একটা ইলেকশনে দেখা গেল কোনো একজন এমএলএ ABCD কোনো একজন এমএলএ সে জিতেছে এবং জেতার পর খুবই ভালো এমএলএ এবং সে তার কর্মীদেরকে বলছে যে বাবা আমার এই জেতার সমস্ত রকমের কৃতিত্ব আমি তোদেরকে দিচ্ছি, তোদের জন্যে তোদের খাটনির ফল হিসেবে আমি আজকে এমএলএ বা এমপি হতে পেরেছি। এই কারণে আজ থেকে বা আজকের পর থেকে আমার বাড়ির দরজা তোদের সবার জন্য সব সময় খোলা, রাত বলিস দিন বলিস যে কোনো সময় আমার বাড়ির দরজা তোদের জন্য অলওয়েজ ওপেন, সব সময় খোলা। ভেরি ইম্পর্টেন্ট। তো এবার আমরা অপশন দেখবো। অপশন কি বলেছে দেখে নাও, কিপ অ্যান ওপেন হাউস। আমার বাড়ি সবসময় খুলে রাখা, একটা বাড়ি সবসময় খুলে রাখা তার মানে কি সবসময় মানুষজনদেরকে ওয়েলকাম করার জন্য তৈরি থাকা। ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে দেখে নাও, অপশন সি দেখবো আমরা, ওয়েলকাম অল দ্য মেম্বার্স। এই বললাম সমস্ত মেম্বারদের খাটনির ফল হিসেবে সে জিতেছে, একজন এমএলএ বা এমপি হতে পেরেছে এবং সেটা সে মনে রেখেছে এবং মনে রাখার জন্যে সে তাদের মেম্বার্সদেরকে বা কর্মীদেরকে বললো তোরা সবাই সব সময় যে কোনো সময় আমার বাড়িতে ওয়েলকাম। তো অপশন সি, ওয়েলকাম অল দ্য মেম্বার, সমস্ত মেম্বার্সদের স্বাগত জানানো বা ওয়েলকাম জানানো, তার মানে হচ্ছে কিপ অ্যান ওপেন হাউস। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। আচ্ছা নেক্সট কি বলছে দেখো না 119 বলছে হচ্ছে পুট দ্য কার্ট বিফোর দ্য হাউস। দেখো ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত জানি ঘোড়ার গাড়িটা কেমন হয়, আগে ঘোড়া থাকে এবং তার পেছনে যে ক্যারেজটা থাকে, সেই ক্যারেজটা পেছনে থাকে, মানে গাড়িটা পেছনে থাকে আর গাড়ির সামনে থাকে হচ্ছে ঘোড়া। ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে নর্মাল জিনিস এবং রাইট ওয়ে টু ডু থিংস। তাই তো, তাহলে কোনো ঘোড়ার পেছনে যদি গাড়ি থাকে তার মানে হচ্ছে এটা হচ্ছে রাইট ওয়ে টু ডু সামথিং। ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু কেউ একজন কি করছে, কাউকে সাজাতে বলেছে, ঘোড়ার গাড়িটাকে ঠিক করতে বলেছে এবং সেই লোকটা কি করছে, গাড়িটাকে ঘোড়ার পেছনে না দিয়ে ঘোড়ার সামনে সে সেট করছে বা লাগাচ্ছে। তার মানে কি সে কাজটা করছে ঠিকই কিন্তু ইন এ রং ওয়ে, ভুল ভাবে বা ভুল উপায়ে, ভুল পদ্ধতিতে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো কি বলেছে, পুট দ্য কার্ট, গাড়িটাকে বিফোর দ্য হর্স, মানে বিফোর মানে সামনে, হর্সের সামনে লাগাচ্ছে, তার মানে কি ডুইং সামথিং ইন আ রং ওয়ে। ভেরি ইম্পর্টেন্ট, ভুল ভাবে কোনো কাজ করা। অপশন দেখবো, অপশন কি বলছে দেখে নাও। অপশন এ বলছে কি দেখে নাও, টু ডু আ থিং, একটা জিনিস করা ইন এ রং ওয়ে, ভুল উপায়। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। যেমন নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে আমরা দেখে নেবো। বলছে ফাইন্ড ওয়ান্স ফিট, মানে মনে করো দেখো কোনো একজন মানুষের পা যদি নড়বড়ে হয়, সেই মানুষটা দেখা গেল খুব দুর্বল বা পায়ে চোট পেয়েছে, তাহলে পা দুর্বল হলে কিন্তু সে দাঁড়িয়ে থাকতে পারবে না, সে সেটেল হতে পারবে না কোনো জায়গায়, তাকে বসে পড়তে হবে। তার মানে কাউকে কোনো জায়গায় সেটেল হতে গেলে, ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে গেলে তার পাকে স্ট্রং হতে হবে। তাহলে মনে করো এবার কোনো এক জায়গা থেকে বা মনে করো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো বাংলাদেশি তারা এসছে এখানে বাস করতে, এখানে পার্মানেন্টলি থাকবে বলে একদম পুরোপুরিভাবে, এবং তারা এসে কি করবে, তারা এসে কিন্তু একটা নির্দিষ্ট বাসস্থান খুঁজবে, ভালো একটা জায়গা খুঁজবে, সেই সমস্ত জায়গার পরিবেশটা দেখবে, কোনটা ভালো পরিবেশ, মানুষজন কেমন, তারপরে তারা চেষ্টা করবে সেই জায়গাটার সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করে নেওয়া, অ্যাকোমোডেট করার জন্য। তার মানে কি দেখবে কিছু মানুষ আমরা বলে থাকি যে আমার একটু পা রাখার জায়গার দরকার, তার মানে কি আমার একটু জায়গা দরকার যেখানে আমি নিজেকে সেটেল করতে পারবো, যেখানে আমি অ্যাকোমোডেট করতে পারবো, সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তাহলে পা রাখার জায়গা দরকার, তার মানে হচ্ছে কি নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, নিজেকে মানিয়ে নেওয়া, সেই পরিস্থিতির সঙ্গে, সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তার মানে হচ্ছে ফাইন্ড ওয়ান্স ফিট, একজনের পা রাখার জায়গা খুঁজে পাওয়া, তার মানে কি সেটেল হওয়া, অ্যাডজাস্ট হওয়া কোনো পরিস্থিতি বা পরিবেশের সাথে। ভেরি ইম্পর্টেন্ট। এবার অপশন দেখবো, অপশন কি বলেছে দেখে নাও। অপশন নিচে যাবো আমরা, নিচে গিয়ে দেখবো নিচে কি বলেছে দেখে নাও। নিচে অপশন ডিতে কি লেখা আছে দেখো, বলছে অপশন ডিতে বলছে টু অ্যাডজাস্ট অর সেটেল, অ্যাডজাস্ট হওয়া, খাপ খাইয়ে নেওয়া, এবং সেটেল এক জায়গায় সেটেল হওয়া, ইনটু আ নিউ এনভায়রনমেন্ট, একটা নতুন পরিবেশের মধ্যে, অর সিচুয়েশন, নতুন পরিস্থিতিতে বা নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। ওই যে বললাম বাংলাদেশ থেকে কোনো নতুন মানুষ এখানে আসবে, নিজেকে মানিয়ে নেবে বা খাপ খাইয়ে নেবে নতুন পরিস্থিতি বা নতুন সিচুয়েশনের সাথে। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার। তো আজকের এক্সাম্পলগুলো এখানেই শেষ হবে বা শেষ হলো।
তো এই হলো আজকে আমাদের ক্লাস। তো সো প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো যে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে আরও মোস্ট ইম্পর্টেন্ট 20টা এক্সাম্পল নিয়ে। তো আমাদের টার্গেট থাকবে 15টা ক্লাসে আমরা 15 × 20, তার মানে হচ্ছে 300 এক্সাম্পলস, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলস ফ্রম এক্সাম পার্সপেক্টিভে আমরা কমপ্লিট করে ফেলবো, এবং প্রত্যেকটাতেই আমরা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং আরও মজাদার স্টোরি আনবো প্রত্যেকটা এক্সাম্পলের সঙ্গে রিলেট করে। তো একটা রিকোয়েস্ট তোমাদের সবার জন্য, যে তোমাদের জন্য আমি এত পরিশ্রম করছি, এত খাটছি তোমাদের জন্য, তোমাদেরকে বেনিফিট দেওয়ার জন্যে, যাতে তোমরা উপকৃত হও, ভালোভাবে মনে থাকে। আর এটাই কিন্তু সিক্রেট, যে কোনো ইডিয়াম ফ্রেজ মনে রাখার এটাই সিক্রেট, যে প্রত্যেকটা ইডিয়াম ফ্রেজকে ইজি করা বা একবার দেখলে পরের বার যাতে দেখতে না হয়, তার একটাই উপায়, যে তোমার স্টোরি যত ইন্টারেস্টিং হবে তোমার স্মৃতিশক্তিটা তত স্ট্রং হবে। ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য আমি যে কোনো কষ্ট বা যে কোনোভাবে তোমাদেরকে যাতে ভালো কিছু দিতে পারি তার চেষ্টায় থাকবে সবসময়। তো তোমরা যেটা করবে বা তোমাদের কাছে আমার যেটা চাওয়া সেটা একটা জিনিস, তোমরা সবাই সাপোর্ট করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং বিংলিশের সঙ্গে এসে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দ্যাটস ইট গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Binglish, let's crack it together.